যে সবচেয়ে বড় সাইফোলজি তো কুণাল ঘোষ করে দিলেন, একদম ঠিক মিলে গেল। 5 থেকে 11টি আসন বলেছিলেন বিজেপি পাবে, এবং 30 থেকে 35টি আসন তৃণমূল পাবে, এবং সেক্ষেত্রে বাম কংগ্রেস শূন্য থাকবে। ঠিক একটি কংগ্রেস এর ঝুলিতে গেল। 30 থেকে আমি যদি ওই দিকে 29-30 করে নিই, তাহলে কিন্তু বিষয়টা একদম একদম মিলেই গেল। অঙ্কের একেবারে 2 4 হয়ে গেল। এত বড় অ্যানালাইস্টিক ঘটনা আগে কখনো আসেনি, কুণাল ঘোষই করলেন। কুণালবাবুকে ধন্যবাদ তার জন্য। উনি প্রমাণ করলেন উনি সাংবাদিকতা ছেড়ে এখন সেফোলজিতে মন দিলে ভালো করবেন। তো ভালো কথা, তো উনি মেলাতে পেরেছেন, অভিনন্দন ওনাকে। লজ্জার কিছু নেই, তো উনি মিলিয়েছেন মানে তো ইটস এ গুড থিং, তো ফ্যান্টাস্টিক থিং। কুণালবাবুকে আমায় উত্তরপ্রদেশের জন্য অভিনন্দন জানাবেন কিংবা ঝাড়খণ্ডের জন্য অভিনন্দন জানাবেন আমি জানি না, কিন্তু আমি ওনাকে অভিনন্দন জানাতে পারি। আপনি মিলিয়েছেন, ইটস এ গুড থিং, ইটস এ গ্রেট থিং। মানে হঠাৎ আমি এটা নিয়ে তির্যক মন্তব্য করবই বা কেন? সে তার দলের অ্যাসেসমেন্ট, তার দলের গ্রাউন্ডের খবর নিয়ে যা পেয়েছে সেই অনুযায়ী তার অ্যাসেসমেন্ট মিলে গেছে। যদি না মিলতো তখন অন্য রকম প্রশ্ন হতো। মিলে গেছে, এখন অন্যরকম প্রশ্ন হচ্ছে। কংগ্রেস খারাপ করলে রাহুল গান্ধী পাপ্পু হতো, কংগ্রেস ভালো করেছে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হবে দলের। এটাই তো, দিস ইজ দ্য ফান অফ পলিটিক্স। একজন মিলিয়ে দিয়েছে বলে তাকে আমাকে টেরা কথা বলতে হবে, তাকে আমার পছন্দ নয় বলে আমি এসব পলিটিক্স করি না ভাই। একদমই তাই। আমি ফৈজাবাদ কেন্দ্রের দিকে চলে আসবো। একদম রাম মন্দিরের যেভাবে প্রচার হয়েছিল, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি খুব ভালো ফল করেছে। সেই রাম মন্দিরের ইস্যু গোটা ভারতে কোনো ছাপ ফেলতে পারলো না, তো গোটা উত্তরপ্রদেশেও ফেলতে পারলো না। রাম মন্দির কি ঠিক বুমেরাং হয়ে গেল? না, এটা অনেকটা ওই দুর্গাপুজো আসছের মতো আর কি। দুর্গাপুজো এসে যাওয়ার পর ষষ্ঠী থেকে দশমী পেরিয়ে গেল, হই হই করে কাঠামো খুলে ফেলা হলো, খোলা কাঠামোতে ছোট্ট লক্ষ্মী ঠাকুর বসিয়ে দেওয়া হলো। লক্ষ্মী ঠাকুরের জন্য আলাদা করে প্যান্ডেলও করে না, দুর্গাপুজোর খোলা প্যান্ডেলই লক্ষ্মী ঠাকুর বসানো হয়। রাম মন্দিরের ব্যাপারটা ওরম হয়ে গেল আর কি, মন্দির यहीं बनेंगे মন্দির वहीं बनाएंगे। ওই স্লোগান থেকে যখন মন্দিরটা আলটিমেটলি হয়ে গেল, তখন আর এই ধর্মের গুলি খাওয়ানোর জিগিরটা চলে গেল। তো ন্যাচারালি রিয়েল কোয়েশ্চেন্স, কর্মসংস্থান, অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, ইনফ্লেশন, ক্রনি ক্যাপিটালিজম, এগুলো লোকের কাছে চাওয়া পাওয়াটা অনেক বেশি হয়ে গেল। এবং ভারতবর্ষ এমন একটা দেশ না, এই ভারতবর্ষ ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিল। নরেন্দ্র মোদীর ব্যাপ্তি ইন্দিরা গান্ধীর থেকে তো বেশি নয়। ইন্দিরা গান্ধী তার প্রধানমন্ত্রীত্বের থাকাকালীন একটা দেশের জন্ম দিয়েছিল, সে দেশটার নাম বাংলাদেশ। যদি সত্যিকালে সার্জিক্যাল স্ট্রাইক কেউ করে থাকে পাকিস্তানের ওপর, সেটা ইন্দিরা গান্ধী। সার্জারি করে পূর্ব পাকিস্তানটাকে সরিয়ে একটা নতুন দেশ তৈরি করে দিয়েছিলেন। সেই ইন্দিরাকেও হারতে হয়েছিল ভোট। এই উত্তরপ্রদেশেই তাকে হারতে হয়েছে। আর উত্তরপ্রদেশ না খানিকটা ভারতবর্ষের রাজনীতির গতি এবং প্রকৃতি নির্ধারণ করে, এটা হিস্টোরিক্যালি প্রুভেন। ভারতবর্ষের স্বাধীনতা উত্তর যে কটা নির্বাচন, যে দল উত্তরপ্রদেশে ভালো করেছে তারা মসনদে গেছে, এক্সেপ্ট একটা ইলেকশন, এটা দাক্ষিণাত্য কংগ্রেসকে উজাড় করে ভোট করেছিল এবং নরসিংহ রাও প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেটা 91-এর নির্বাচনে। উত্তরপ্রদেশে কংগ্রেসের ফল ভালো হয়নি সেবারে। রাজীবজি নির্বাচনে জেতার পরেও, মানে নির্বাচন চলাকালীন ওনাকে হত্যা করা হয়। পরে ওই ইলেকশনে, ওই সিটে বাই ইলেকশন হয় আমেথিতে, ক্যাপ্টেন সতীশ শর্মা জেতে। রায়বেরেলি এবং আরও 2-3টে আসন ছাড়া কংগ্রেস কিন্তু খুব ভালো করেনি উত্তরপ্রদেশে। কিন্তু তা সত্ত্বেও দাক্ষিণাত্যে কংগ্রেসকে উজাড় করে ভোট দেওয়ার জন্য, বিশেষত অবিভক্ত অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, মহারাষ্ট্র, তখন শরদ পাওয়ার দলে, মহারাষ্ট্র উজাড় করে ভোট করার জন্য, তা কেরালা, কারণ তখন কেরালা চিফ মিনিস্টার, এবং তখন তামিলনাড়ুতেও কংগ্রেসের সঙ্গে জয়ললিতার জোট, তখন ডিএমকের সঙ্গে জোট নয়, ডিএমকে তখন উল্টো দিকে ভিপি সিংয়ের সাথে। তো ওই একটি ইনসিডেন্ট ছাড়া উত্তরপ্রদেশের ভোট কিন্তু ভালো, কারণ সাইজটাও ম্যাটার করে। 80টা লোকসভা সিট, 400 বিধানসভা সিট। অবিভক্ত উত্তরপ্রদেশ, তখনকার কথা বলছি, অবিভক্ত উত্তরপ্রদেশ তখন 92টা লোকসভা সিট ছিল, কারণ উত্তরাখণ্ডটাও ছিল। 525টা বিধানসভা সিট ছিল সেই সময়। তো সেই
প্রেক্ষিতগুলো দেখলে ওই একটি নির্বাচন ছাড়া থ্রু আউট কিন্তু উত্তরপ্রদেশ ভারতবর্ষের রাজনীতির গতি এবং প্রকৃতি নির্ধারণ করেছে। এবারও তাই করেছে। এবারে যখন সবাইকে বিভিন্ন আলাপ আলোচনা আড্ডা, বন্ধুদের সঙ্গে ছ্যাবলামো, নানা জায়গায় চায়ের থেকে, যখন আমি এমনি ক্যাজুয়ালি আমাকে যখন লোকজন জিজ্ঞেস করে এবং আমি বলি উত্তরপ্রদেশে একটা সারপ্রাইজিং রেজাল্ট হবে, উত্তরপ্রদেশে বিজেপি 40-এর নিচে, ইট উইল গো ডাউন অ্যাজ লো অ্যাজ 40, লোকজন আমাকে প্রায় রাঁচি পাঠিয়ে দিচ্ছিল আর কি, যে বলেছিল গরম পড়েছে রিজুদা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তো তাদেরকে আমি টিকিট কেটে দেবো কিনা ভাবছি আর কি রাঁচির, যে তারা এখন কোথায় লুকোবে আর কি। মন্দির হয়ে যাওয়ার পর ওদের কাছে আর কোনো টার্গেট ছিল না। তো ন্যাচারালি, আর ভারতবর্ষটাকে যদি ধর্মীয় আঙ্গিকে বিভাজন করতে যায় আরএসএস এবং বিজেপির সবচেয়ে বড় ভুল এটা হয়েছে। ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের ভোটারকে চিনতে গেলে যে পরিশ্রম করা উচিত, সেই পরিশ্রমটা বিজেপি কিন্তু এই 10 বছরেও করেনি, যে পরিশ্রমটা রাহুল গান্ধী দুটো যাত্রায় করেছে। ভারতবর্ষের মানুষকে চিনতে গেলে, তার পালস বুঝতে গেলে ভারতবর্ষের মাটিতে তার কৃষককে, তার শ্রমজীবী মানুষকে, তার ছাত্রকে, তার ছোট ব্যবসায়ীদের সেখানে পৌঁছতে হবে। সেখানে মোদি পৌঁছতে পারেনি বা বিজেপি পৌঁছতে পারেনি। সেই কারণে মন্দির মসজিদ হয়েছে উত্তরপ্রদেশের প্রায় 80% হিন্দু পপুলেশন থাকা সত্ত্বেও, 14-15% ব্রাহ্মণ এবং প্রায় 10% ক্ষত্রিয় রাজপুত ভোট থাকা সত্ত্বেও বিজেপি 37-এ আটকে গেছে। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ ইন্ডিয়ান পলিটিক্স। আমি স্মৃতি জুবিন ইরানির কেন্দ্রটি বলবো, একেবারে খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সেই কেন্দ্রেও এই যে একেবারে ইন্দ্রপতন বলা যেতে পারে, এরও কি কোনো কারণ ব্যাখ্যা করা? কারণের ব্যাখ্যা নেই। স্মৃতি ইরানি ইটস আ ওয়ান অফ, মানে স্বাধীনতার পরে একমাত্র স্মৃতি ইরানি একবারই আমেথিতে যেতে, আগে কখনো আমেথি কংগ্রেস কখনো হারেনি ওই সিট। সেবারে হেরে গেছিল এবং আমেথির লোকেরা কপাল চাপড়েছে 5 বছর। তাই কংগ্রেস কী জিনিস আর আমেথির জন্য কংগ্রেস কী জিনিস, সেটার জন্য রাহুল গান্ধীকে গিয়ে প্রমাণ করতে হয়নি। আমেথির একজন ব্লকের সভাপতি, তিনি গিয়ে প্রমাণ করে দিয়েছেন স্মৃতি ইরানির ওজন কতটা। 1,77,000 বোধহয় মার্জিন, না 1,96,000 ওরকমই হবে, এর বেশি কিছু বলবো না। একেবারেই তাই। এই যে এইবার যে গভর্নমেন্ট হলো, একদম জোট সরকার হলো, সঙ্গে রইলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, একরকম চাপেই সরকার গড়লেন, কিন্তু মুখ হলেন সেই নরেন্দ্র মোদী। আমি বলছিলাম যে এই নরেন্দ্র মোদীর মুখ, তার বিকল্প হিসাবে খুব সন্দর্পণে, খুব তীক্ষ্ণভাবে কি রাহুল গান্ধী উঠে এলেন? রাহুল গান্ধী কখনো কারোর সঙ্গে কম্পিট করেছে বলে আমার মনে হয়নি। রাহুল গান্ধী হ্যাজ আ ডেফিনিট পলিটিক্যাল এজেন্ডা, আ ডেফিনিট পলিটিক্যাল আইডিয়া, এবং বিগত 10 বছর ধরে প্রতিদিন 7.5 কোটি টাকা দৈনিক বিজেপির ট্রোল বাহিনী রাহুল গান্ধীকে মেলাইন করার জন্য খরচা করেছে, দৈনিক। আচ্ছা, মানে সেটা কীভাবে? এই যে সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেন, পোস্ট ট্রুথ ক্যাম্পেন, বিভিন্ন ভাবে ওরা তো পয়সা পায়, আইটি সেলের লোকেরা প্রত্যেকটা রিটুইট করার জন্য এবং প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পোস্ট ফরওয়ার্ড করার জন্য ওরা পয়সা পায়। অমিত মালবিয়া নিজে বলেছে যে আমাদের তো বিশাল আর্মি আছে, সোশ্যাল মিডিয়া, বিজেপি, আইটি সেল, তারা এই ক্যাম্পেনগুলো চালায়। এই অর্ধসত্যর যুগে যারা বাস করছি, যারা হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজকে ধ্রুব সত্য মনে করে আইনের বই ফেলে দিয়ে হোয়াটসঅ্যাপ পড়ে ওকালতি করে, যারা এরকম লোকও আছে, তো হোয়াটসঅ্যাপ পড়ে ওকালতি করে, আছে এরকম বহু লোক আছে, আমি নাম করব না। হোয়াটসঅ্যাপ পড়ে রাজনীতি করে, এরকম বহু লোক আছে। হোয়াটসঅ্যাপ পড়ে অর্থনীতি বোঝে, এরকম বহু লোক আছে। ভারতবর্ষের অর্থনীতি হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মেসেজে সে বুঝে যায় আর কি। তো তার জন্য তার ম্যাক্রো ইকোনমিক্স পড়ার দরকার হয় না, তার প্ল্যানিং কমিশনের রিপোর্টস পড়ার দরকার হয় না। বিগত 25 বছরের, বিগত 10 বছরের নীতি আয়োগের রিপোর্টও পড়ার দরকার হয়নি তাদের, তারা হোয়াটসঅ্যাপেই পড়ে ফেলেছে সমস্তটা। তাই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় তো বৃহত্তম বিশ্ববিদ্যালয় পৃথিবীর। হার্ভার্ডের সমস্ত কৃতি ছাত্ররা নাকি এখন হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে নতুন করে পিএইচডি করার জন্য, শোনা কথা, আমি জানি না। তো এবার এই পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে
দিনের পর দিন তাকে মেলাইন করেছে। যে টাকা ওরা শুধু রাহুল গান্ধীকে মেলাইন করার পেছনে খরচা করেছে, কংগ্রেসকে মেলাইন করার পেছনে খরচা করেছে, নেহেরুজিকে মেলাইন করার পেছনে খরচা করেছে, সেই টাকাটা যদি অ্যাকচুয়ালি ভারতবর্ষের প্রান্তিক মানুষদের উপকারের জন্য ইনভেস্ট করতো সরকার, তাহলে এই সরকার সত্যি 400 পার হয়ে যেত। এটা আমার কথা না, এটা রাহুল গান্ধীর কথা। ভারতবর্ষর একজন ব্যক্তিকে টার্গেট করে দিনের পর দিন কোটি কোটি টাকা খরচা করে যে প্রভূত অর্থ অপচয় হয়েছে, সেই অপচয়টা দিয়ে অসংখ্য ভালো স্কুল হতে পারত, অসংখ্য কারখানা হতে পারত, অসংখ্য হাসপাতাল হতে পারত, এবং হয়তো চাষিরা সেই টাকার একটা অংশ দিয়ে চাষিরা তাদের এমএসপির ন্যায্য মূল্যটাও পেতে পারত। কিন্তু সেটা না করে একটা লোককেই দিনের পর দিন আক্রমণ করে, কি তো কখন একজনকে আক্রমণ করা হবে? তুমি আমাকে একটা কথা বলো তো, প্রাইম ফর্মে সচিন তেন্ডুলকর এর কথা ছেড়ে দাও, সচিন যখন প্রথম ওয়ানডে খেলতে নামে, টেস্ট খেলতে নামে পাকিস্তানের সিরিজ, ইমরান খান ওয়াকার ইউনিসের একটা ইন্টারভিউ দেখছিলাম, ওয়াকার তখন বল করছে, ফয়জালাবাদ সেকেন্ড টেস্ট ডেবিউ করলো সচিন, 0 আর 8 করেছিল প্রথম দুটো ইনিংসে জীবনের। ওয়াকারকে বলেছিল বাচ্চে কা সর তোড় দে, ইমরান বলেছিল। ওয়াকার বাউন্সার দিয়েছিল, সচিন গট র্যাটলড। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, টেস্ট ম্যাচ, পাকিস্তানের মতো একটা মেগা ইভেন্ট, সেখানে ওয়াকার ইউনিস 145 কিলোমিটার স্পিডে এসে সোজা মাথা লক্ষ্য করে বাউন্সার, মাথায় হেলমেটে বাউন্সার খেয়েছিল সচিন। সেদিন সারা পৃথিবীর লোক বলেছিল যে কিসের এ বিরাট ট্যালেন্ট ভাইয়ের, এর বিশাল ট্যালেন্ট, কিসের ট্যালেন্টে তো ফাস্ট বল খেলতে পারেনি, কিছু লোক কিছু বোদ্ধা বলেছিল। সেই সচিন কোথায় শেষ করেছে? সেই শক্তিশালী যার উপর আক্রমণ হবে, আক্রমণ হচ্ছে মানেই জানবে সে শক্তিশালী। তুমি পাড়ার পাঁচুদাকে কখনো ট্রোল করতে দেখেছো? বিজেপিকে করবে না, কারণ হি ডাজ নট ম্যাটার। রাহুল গান্ধী ম্যাটার্স, সেটা প্রমাণ হয়েছে। যাত্রা আবার শুরু হবে ভারতবর্ষের মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, আবার যাত্রা হবে। একদমই তাই। আমি একটু এই রাজ্যে ফিরে, প্রসঙ্গটা একদম শেষের দিকে চলে এসেছে। এই রাজ্যের ক্ষেত্রে এত দুর্নীতির অভিযোগ ছিল, প্রচুর নেতা মন্ত্রী জেলে রয়েছে, আরও বিভিন্ন বিষয় তা আদালতের একদম বিচারাধীন বিষয়। কিন্তু একটা বিষয় তো মানতেই হবে, কোথায় যেন ছাপিয়ে গেল এগুলো ছাপিয়ে গিয়ে মানুষ কি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এইসব প্রকল্পগুলিতে নজর দিল বেশি করে, না ডেভেলপমেন্ট কোথায়, শিল্প কলকারখানা যেমনটা তুমি বলছিলে, সেগুলোতে নজর গেলই না, দুর্নীতিতে নজর গেল না। ইস্যু, রাজ্যের ইস্যু কি তাহলে? ভোট হলো কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার। পশ্চিমবঙ্গের ভোটটা সারা ভারতবর্ষের ভোট দিয়ে বিচার করলে মুশকিল হবে। একদম। পশ্চিমবঙ্গের ভোটটা আবেগের ভোট। মানুষ যখন পপুলিস্ট আইডিয়াকে অ্যাকসেপ্ট করে তৃণমূলকে ভোট দিয়েছে, তার মানে এই নয় তৃণমূল ঠিক। মানুষ যদি পপুলিস্ট আইডিয়াকে রিজেক্ট করে বিজেপিকে ভোট দিত, তাহলেও বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতির ঊর্ধ্বে চলে গিয়ে কেবলমাত্র ডেভেলপমেন্ট পলিটিক্সের কথা বলবে, সেটা ভাবাও ঠিক নয়, সেটা ভাবাও ভুল। এখানে ওই একটা কিছু লোক বলে একটা লেসার ইভিলের তত্ত্ব আছে, মানে কে একটু কম খারাপ। তো লেসার ইভিলের তত্ত্বটা যদি আমি মেনেও নিই, অ্যাজিউমিং বাট নট অ্যাডমিটিং, একটা লেসার ইভিলের তত্ত্ব আছে। মানুষ কি অঙ্কে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে, দুটো জিনিস হতে পারে। একটা জিনিস হচ্ছে কংগ্রেসের প্রতি সহানুভূতিশীল মানুষরাও কংগ্রেসকে ক্রেডিবল মনে করেনি হলে ভোট দেয়নি, একটা কারণ হতে পারে। শক্তির নিরিখে কংগ্রেস দুর্বল হয়েছে পশ্চিমবঙ্গে, এ নিয়ে তো কোনো অস্বীকার করার জায়গা নেই। হয়েছে, নানা কারণে হয়েছে, জোট রাজনীতির আবর্তে পড়েই কংগ্রেস দুর্বল হয়েছে। এই কংগ্রেসেরই 2010-এ
ভোট শেয়ার প্রায় 22-23% ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে জোট করে কংগ্রেস প্রায় নিজের পায়ে কুড়ুল মেরে পুরোটাই চলে গেছে। তারপর দল ভাঙানোর খেলা 2013 থেকে এখন বর্তমানে যিনি অজ্ঞাতবাসে আছেন মুকুলবাবু, তিনি যে দল বদলের রাজনীতির আমদানি করেছেন পশ্চিমবঙ্গে, তাতে করে নির্বাচিত জনপ্রতিনিধিরা চলে গেছে দল ছেড়ে, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তাই এই জিনিসগুলো তো হয়েছে। অনেকগুলো ফ্যাক্টর, ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। একটা, বিজেপির বিরোধী মানুষ যারা আছে, যারা হয়তো মমতাকেও পছন্দ করে না কিন্তু ক্রেডিবল অপোজিশন পায়নি বলে মমতাকে ভোট দিয়েছে, এটা একটা ফেনোমেনা। কিছু লোক পপুলিস্ট পলিটিক্সের আওতায় এসে ভাতাকে প্রাধান্য দিয়েছে চাকরির থেকে, তারা কিছু মানুষ হয়তো ভোট দিয়েছে। এবার মুশকিলটা হচ্ছে যে আপনি নির্বাচনে হেরে গেলেই ভাতা পেয়েছে, ভিক্ষে পেয়েছে বলে ফেসবুকে পোস্ট করে ফেললেন, সেটা ভাবারও কোনো কারণ নেই। মানে নিজের গলতটা তো নিজেকে খুঁজে বার করতে হবে, ভুলটা কোথায় হচ্ছে। একটা ক্রেডিবল অপোজিশনের স্পেস, যে স্পেসটা 2016-তে তৈরি হয়েছিল কংগ্রেসের এবং বামেদের, সেই স্পেসটা হারিয়ে গেছে। কী কারণে হারিয়ে গেছে? তীব্র ধর্মীয় মেরুকরণ হয়েছে এবং সেই ধর্মীয় মেরুকরণের প্রসেসে কংগ্রেস হয়তো কোথাও ব্যাকসিটে চলে গেছে, সেটা একটা কারণ হতে পারে। ওয়েস্ট বেঙ্গলটা ইটস এ মিক্সড ব্যাগ, মানে একটা সিঙ্গল উইন্ডো এন্ট্রি অ্যান্ড এক্সিট এইভাবে হয়েছে বলে এইভাবে হবে সেটা হয়নি। যেটা 11-এ হয়েছিল সিপিএমকে হারাতে হবে, বা 77-এ যেটা হয়েছিল কংগ্রেসকে হারাতে হবে। তাই ভোটটা এক কাট্টা হয়ে পড়েছিল। কে আসছে সেটা বড় কথা নয়, এটাই যাওয়া দরকার। তাই সেই ফেনোমেনাটা হয়তো এখনও পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। সেই ফেনোমেনাটা যদি তৈরি হয়, পশ্চিমবঙ্গের মানুষের যদি মনে হয় কংগ্রেস ইজ আ ক্রেডিবল অল্টারনেটিভ, কংগ্রেসকে ভোট দেবে। লেফট ইজ আ ক্রেডিবল অল্টারনেটিভ, লেফটকে ভোট দেবে। যদি মনে হয় বিজেপি একটা ক্রেডিবল অল্টারনেটিভ, দেবে বিজেপিকে ভোট। ত্রিপুরায় কেউ ভেবেছিল নাকি সিপিএম হেরে যাবে? হেরে তো গেছে, আর ফিরতে পারছে না। জোট করেছিল এবারে, সিপিএম কংগ্রেসের জোট হয়েছিল ত্রিপুরাতে, একদম উই ওয়ার আর্চ এনিমিজ, জোট করে লড়েছে, তাতেও করতে পারেনি। ত্রিপুরা বলে একটি আদিবাসী সংগঠন ওখানে, প্রদ্যুৎ মানে ত্রিপুরার রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় যে সংগঠনটি উঠে এসছে, তারা খুব ভালো করেছে। তারা আগে কংগ্রেসের সাথে ছিল, তারা বেরিয়ে চলে গেছে। তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন, আসলে মুশকিলটা যে ভারতবর্ষটা এত মানে মাল্টিফেসেটেড না। মানে ইউপির ভোটিং স্টাইল ওয়েস্ট বেঙ্গলে খাটবে না, ওয়েস্ট বেঙ্গলের রাজনীতির প্যাটার্ন তামিলনাড়ুতে খাটবে না, তামিলনাড়ুর প্যাটার্নটা মহারাষ্ট্রে খাটবে না, মহারাষ্ট্রের প্যাটার্নটা মণিপুরে খাটবে না। মণিপুরের এই ভয়াবহ জাতি দাঙ্গার পরেও কংগ্রেস দুটো আসনে দুটোই বিপুল ভোটে জিতেছে, অথচ পাশের রাজ্যে অরুণাচলে হেরে গেছে। তাহলে মণিপুর জিতলো, অরুণাচল কেন জিতলো না? মণিপুরে যে প্যাটার্নে ভোট হলো অরুণাচলে কেন হলো না? এটা কোনো সেফোলজিস্ট, কোনো রাজনৈতিক বিশ্লেষক কেউ তোমায় বোঝাতে পারবে না, কারণ প্রত্যেকটা রাজ্যে ভোটারদের চাওয়া পাওয়া এবং ভোটারদের মাইন্ডসেট ডিফারেন্ট। উড়িষ্যার মতন একটি রাজ্য, উড়িষ্যায় হেরে গেল নবীন পটনায়ক। 25 বছরের মানে আনচ্যালেঞ্জড, আনকোয়েশ্চেন্ড লিডারশিপ, সেটা ডেন্ট হয়ে গেল। মানে হয়েছে তো, উড়িষ্যা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এডুকেশনাল হাব ইন ইন্ডিয়া। KIITর মতো অত বড় ইউনিভার্সিটি, যেখানে KISS বলে একটি সংগঠন আছে, একটি অংশ আছে, কালিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, ভারতবর্ষের কোথাও নেই। কিন্তু সেই পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের ওই পার্টিকুলার যে সোশ্যাল স্টাডিজের যে ডিপার্টমেন্টটা 45,000 শুধু ট্রাইবাল ছেলেদের পড়াশুনো করার উচ্চশিক্ষার বন্দোবস্ত করে দিয়েছে। তা সত্ত্বেও হেরে গেছে তো। বললাম না, প্রত্যেকটা স্টেটের কেমিস্ট্রি আলাদা, ভোটের কেমিস্ট্রি আলাদা। ভারতবর্ষে সাধারণ নির্বাচন হচ্ছে সবাই এক প্যাটার্নে ভোট করবে, সেটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, হয়তো একটা পার্টিকুলার পার্টিকে এক প্যাটার্নে ভোট করতে পারে, কিন্তু প্রত্যেকটা স্টেটের কিন্তু ইকুয়েশন আলাদা। রাম মন্দির হয়েছে বলে 14 মন্দির হবে বলে উত্তরপ্রদেশে ভোট হতে পারে, দাক্ষিণাত্যে মন্দিরের কনসেপ্টে ভোট হয়নি কিন্তু। সো দিস উইল কন্টিনিউ।
এটা যার 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 তার আর কি, এটা এরমভাবে হয় না, বোঝানো যায় না। একদমই শেষ করব একদম ছোট্ট প্রসঙ্গ। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে হারলেন, পাশের কেন্দ্র বহরমপুর থেকে অধীর চৌধুরীও হেরে গেলেন। একেবারেই হেরে যাওয়ার পরে তার একদম যে বক্তব্য আমরা শুনলাম, তিনি বললেন আমি হিন্দুও হতে পারিনি, মুসলিমও হতে পারিনি, আমি স্যান্ডউইচ হয়ে গিয়েছি। এইখানে একটা প্রবাবিলিটি কাজ করলো কীভাবে যে মুসলিম ভোটটা একত্রিত হয়ে গেল, হিন্দু ভোটটা একদিকে একত্রিত হয়ে গেল, মাঝখানে এই যে মানুষের কথা বলা লোকটা হারিয়ে গেল। বলতে পারবো না বহরমপুরের কি, নিশ্চিতভাবে আমাদের অত্যন্ত পুরনো সাংসদ, আমাদের কংগ্রেসের দলনেতা ছিলেন, সংসদীয় দলনেতা ছিলেন। নিশ্চিতভাবে হারটা হারই, 1 ভোটে হারও হার, 1 লক্ষ ভোটে হারও হার, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে এবার উনি কোন পার্সপেক্টিভ থেকে বলেছেন, কেন এ কথা বলেছেন। 5 বছর আগে মানুষ এভাবে ভাবেনি ওনাকে জিতিয়েছে, তার আগে 5 বছর এভাবে ভাবেনি মানুষ জিতিয়েছে। কি সোশিও ইকোনমিক চেঞ্জ হয়েছে, কি পলিটিক্যাল আইডিয়াস চেঞ্জ হয়েছে, সেটা উনি ভালো বলতে পারবেন। প্রশ্নটা মনে হয় ওনাকে করা সমীচীন। আমি ওনার জায়গায় নেই, তো আমি বলতে পারবো না, এটার উত্তর দিতে পারবো না। বাট ইটস এ গ্রেট লস।